আচ্ছা দিদি, আমার একটা কথা জানার খুব ইচ্ছা আছে। অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে জিজ্ঞাসা করব। আবার কি, তোমার মনে তো প্রশ্নের শেষ নেই। না মানে, আমি যখনই তোমার অভাব অনুভব করি বা তোমার সাথে দেখা করার তীব্র ইচ্ছা জাগে, ঠিক সেই সময়টাতেই তুমি আমার সামনে এসে হাজির হয়ে যাও। এটা কিভাবে সম্ভব? কেন? এটাকে ম্যাজিক বা জাদু মনে হয় না তোমার? বিশ্বাস করো, এসব জাদুতে আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে থেকে এসব জাদু আমি বিশ্বাস করতে লাগলাম। ধুর, যা ইচ্ছা তা বল। আমি কি জাদুকর নাকি? আর জাদু হোক আর বা অন্য কিছু, আমার কাছে এই মুহূর্তগুলি অনেক দামি। মনে হয় এই পৃথিবীটা বড্ড এলোমেলো, বাট তোমার পাশে বসলে আমি নিজের শান্তি খুঁজে পাই। জানো বিক্রম, কিছু জিনিস ব্যাখ্যা না করাই ভালো, শুধু অনুভব করা উচিত। তুমি কি আমায় অনুভব করতে পারো? শুধু অনুভব না তিথি, তোমাকে ছাড়া আমার চারপাশটা ফাঁকা লাগে। আমার মনে হয় তুমি যদি আমার এই জগতে না থাকো, আমার জগৎটা সেই অন্ধকার জগতে আবার ফিরে যাবে। মারে তুই কোথায় গেলি রে, এই মাটির ঘরটা শূন্য হয়ে রে, তোর ডাকে ভোর হতো প্রতিদিন, এখন শুধু নীরবতা, ডাকে না কেউ আর আমাকে বিন। তোরা চলের গন্ধ ছিল আমার প্রাণে, এখন সে গন্ধ হারায় গেছে অজানায়। কানে কানে চুলে হাত বুলিয়ে বলতি ভয়ে পাস না, আজ সেই কথাগুলোই শুধু বাজে, তুই আর আসিস না। মারে আমায় ফেলে গেলি কেমনে, এই দুনিয়ায় আমি বাঁচি এখন কেবল নামে, ভিতরে ভিতরে আমি মরে গেছি, তুই চলে যেদিন সেদিনই শেষ হয়ে গেছি। মানুষ কয় সময় সব ভুলাই দিবে, কেমনে বুঝাই তাদের তুই ছাড়া কিছুই না রে। রাত হলে আকাশের দিকে চাই,
হয়তো ওই তারার মাঝে তুই আমায় দেখিস কোথাও ভাই। একবার আয় মা, স্বপ্ন হয়ে আয়, তোর কোলে মাথা রাখি, একটু ঘুমায় আয়। এই পথটা বড় একা লাগে রে, তুই ছাড়া আমার কেউ নাই রে। মারে আমায় ডেকে নে তোর কাছে, এই মাটির দুনিয়ায় আর মন লাগে না রে। তুই যদি থাকিস আকাশের ওপারে, আমি আসবো একদিন শুধু তোরই ডাকে। কে তুমি? আমি মুন্নি। তোমরা তো আগে কোনোদিন দেখিনি, আমি নতুন আইছি। আচ্ছা বিক্রম, তুমি কি নিশ্চিতভাবে বলতে পারো না যে তোমার বন্ধু তিথি তোমার সামনে কিভাবে উধাও হয়? সে কি হেঁটে আসে না হুট করে উধাও হয়ে যায়? না ডাক্তারবাবু, সেটা বলা খুব কঠিন। আচ্ছা, আমার কিছু বলার ছিল। আচ্ছা, তুমি কিছু বলার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন ডাক্তারবাবু। তিথি যখন তোমার সামনে আসে তার পরনের ড্রেসের রং ঠিক কেমন থাকে কিছু বলতে পারবে? শেষবার যখন দেখা হয়েছিল, ওর পরনে একটা সাদা কালো রঙের কুর্তি ছিল। বাসের সেই প্রথম দিনের কথা একটু মনে করো তো, তার ড্রেসের রঙের কথা একটু মনে করো তো, সেদিনও কি একই রঙের কুর্তি পরা ছিল? হ্যাঁ ডাক্তারবাবু, ঠিকই ধরেছেন, একদম ঠিকই। আচ্ছা, এবার বলো তুমি কি বলতে চাইছিলে? ডাক্তারবাবু, আমি তিথিকে খুব ভালোবাসি, এতটাই যে আমি ওর আশেপাশে কাউকে দেখলে আমার ভিতরটা জোরে ঘুরে ছাড়গাও হয়ে যায়। আমি খুব জেলাস ফিল করি। আমি চাই ও শুধু আমারই থাকুক। আমি সুমিতকে প্রথমবার বাসে দেখতে পাই, তারপর আমি আর তিথি যখন পার্কে কথা বলছিলাম, সেদিন আবার সুমিতকে আমি দেখতে পাই। ও তখনও আমাদের পেছনে ছায়ার মতন লেগে আছিল। ওর এই নজরদারি আমার একদম পছন্দ হয়েছিল। একদিন আমি যা দেখলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না।
আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, আর আমার জগৎরা ওইখানে থেমে গিয়েছিল। সেই দিন আমি আর নিজেকে সামলাতে পারি। শ্রমিকের উপরে আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আমি ঘন্টার পর ঘন্টা ওর পিছিয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম ওকে একা কোথাও ধরতে, যাতে তার সাথে আমি একবার দেখা করে সবটা মিলিয়ে নিতে পারি। অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমি ওকে একা পেলাম। আরে ভাই তুই কে? আমার পিছে কেন এভাবে বলি? ভাই 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 আর এইভাবেই আমি ওকে শেষ করে দিই ডাক্তারবাবু। আমার মনে হয়েছিল সুমিত না থাকলে তিথি আমার কাছে ফিরে আসবে। অর্থাৎ আপনি আপনার মনের মানুষকে পাওয়ার জন্য একটি জলজান্ত মানুষকে খুন করে ফেললেন। আপনি একবারও ভাবেননি যে এর পরিণতি কী হতে পারে? পরিণতি নিয়ে ভাবার সময় কই ডাক্তারবাবু, আমি তো শুধু তিথিকেই চেয়েছিলাম। কিন্তু মজার বিষয় কি জানেন,
খুনের কিছুদিন পর যখন আমি আবার রাস্তায় হাঁটছিলাম, তখন আমি প্রথমবার আবার তিথিকে দেখতে পাই। এতদিন তিথি আমার সাথে মিলতে আসতো, কিন্তু এবার বিষয়টা হলো উল্টা। সেদিন কি হয়েছিল? হ্যাঁ তিথি, হ্যালো তিথি, তুমি এখানে? আমি তো জানতাম। হ্যালো, আপনি কি আমাকে কিছু বলছেন? কি বলছো এসব? আর আমি বিক্রম, আর তুমি তিথি। আমাদের বাসে আলাপ হয়েছিল। কে বিক্রম? আমি তো আপনাকে চিনি না। আর আমরা তো কয়দিন আগে এই পার্কে বসলাম। আপনি ভুল করছেন, তিথিকে আমি চিনি না, আমি স্নেহা। দেখুন ভাই, দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমি তিথি নই। ভাই তুমি কে? কি হয়েছে? প্রবলেম? মাইসেলফ তিথি। বিক্রম। কোথায় যাচ্ছেন আপনি? আমি তো সোনামরে যাচ্ছি। আপনি? ও ভাই, কেমন আছেন আপনি? বসেন। তো কোথায় গিয়েছিলেন আপনি? এই তো এইদিকে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম। কোথায় গিয়েছিলেন? আরে হোয়াট এ সারপ্রাইজ! আরে আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট এ কোইন্সিডেন্স! হোয়াট এ কোইন্সিডেন্স! তোমার কাছে এই কোইন্সিডেন্সগুলি ভালো লাগে না? আবার খারাপও লাগে না। আচ্ছা, সেদিনও কি তার পরনের একই রঙের পোশাক ছিল? না ডাক্তারবাবু, আজকে ওর পরনের পোশাকটা অন্যরকম ছিল। আচ্ছা, তাহলে আজকের সেশন এই পর্যন্ত। আপনার সাথে আমার নেক্সট উইকে দেখা হবে। ঠিক আছে ডাক্তারবাবু। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এদিকে। এদিকে তো কোনো বাড়ি নাই। আচ্ছা আচ্ছা, আমার একটু দূরে বাড়ি। আমি তো ওদিকে কোনো বাড়ি দেখছিলাম। আচ্ছা আচ্ছা, ওই একটু দূরে। আচ্ছা চল, আরেকদিন দেখা হবে। আচ্ছা আমি আর খেলবো না। তুই এরকম করছিস কেন? যা তুই যা। আমি যাবো না, আমি আর খেলবো। আমি আর খেলবো না। এই এখানে কি করছ? কার সাথে? এই তো মনে হয়।
মিস্টার বিক্রম, আজ আপনাকে খুব অন্যরকম লাগছে। কেমন আছেন আপনি? ভালো আছি ডাক্তারবাবু, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো দিনকাল চলে যাচ্ছে আর কি। তা আমরা আগে আজকে সেশনটা শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করা যাক। ওকে। আমি ডক্টর স্টিফেন হেনরি ক্রিস্টিয়ান। আমি একজন মানসিক চিকিৎসক। বিক্রম আমার পেশেন্ট। আমি বিক্রমের 2 বছর ধরে চিকিৎসা করছি। বিক্রমের একটি মানসিক কন্ডিশন ছিল, যেটাকে আমরা ভাষা বলি এমডি। এমডি মানে হলো মেল অ্যাডাপটিভ ডে ড্রিমিং। এমডি হলো এমন একটি মানসিক কন্ডিশন, যে কন্ডিশনে মানুষ বাস্তব এবং কল্পনাকে ভিন্ন করতে পারে না। আর এটাই ঘটলো তার সাথে। দীর্ঘ সময় চিকিৎসার পর আমি ভেবেছিলাম আমি বিক্রমকে সুস্থ করে ফেলেছি, কিন্তু ওই দিন সকালে যা দেখলাম পুরোটাই আমার ধারণার ভুল ছিল। আরে আজকে তো লেট কেন? আর আপনি জানেন আপনার জন্য আমি কখন থেকে ওয়েট করতেছি। আরে রাস্তায় তো জ্যাম, আর কি বলবো। বিক্রম তার কল্পনার জগতে এতটাই হারিয়ে যায় যে তার বাস্তব কোনটা কল্পনা কোনটা তে বুঝে উঠতে পারে না। ওই দিন সকালে বিক্রম আমার চেম্বারে আসে। আমি ভাবলাম নতুন কিছু বলতে এসেছে, কিন্তু আমি বুঝতে পারলাম ওর চাউনি বদলে গিয়েছে। ও আমার সাথে একজন রোগী হিসাবে কথা বলছে না, কথা বলছে একজন ডক্টর হিসেবে। ভাই তবে আমি ডক্টর না বার্ডেন স্যার, যে আমার সময় মতো উপস্থিত থাকতে হবে। তো এইসব ননসেন্স কথা বাদ দাও, বলো মন এবং স্বাস্থ্য কেমন আছে? কোথায় হারিয়ে গেলে ভাই? আমি বুঝতে পারলাম বিক্রম শুধু এমডিতেই ভুগছে না, ও আরও একটি মানসিক অবস্থানে ভুগছে, যেটাকে আমরা ভাষা বলে ইন্ট্রোজেকশন। আরে না না, আরেকটা জিনিস, ডাক্তার আমি না তুমি, তুমি আমার চেয়ারে কি করছো? সহজ কথা বলতে ও নিজেকে এখন অন্য কেউ ভাবতে শুরু করেছে। আরে সে অন্য কেউ আর কেউ নয়, আমি নিজেই, ডক্টর স্টিফেন হেনরি ক্রিস্টিয়ান। বিক্রম এখন ডক্টর স্টিফেন হেনরি বলে নিজেকে বিশ্বাস করে, কিন্তু আমি জানতাম ওকে যদি আমি সত্যি কথাটা বলি তাহলে ওর মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে যেতে পারে। তার কারণে আমি নামলাম নতুন এক খেলায়। আজকে আমাদের স্যার 10 নম্বর সেশন। আচ্ছা বিক্রম, আজ তাহলে আমাদের কথা এই পর্যন্ত থাক। তোমার সাথে আবার আমার আগামী সপ্তাহে দেখা হবে। ঠিক আছে ডাক্তারবাবু। আমি বিক্রমকে সুস্থ করে তোলার জন্য আমি নামলাম এক নতুন খেলায়। শুরু করলাম অভিনয়। সে হয়ে গেল ডক্টর আর আমি হয়ে গেলাম বিক্রম। স্যার আগে যা হয়েছে তা তো আপনি সব জানেনই, কিন্তু আপনাকে আজকে নতুন কিছু শোনাতে চাই। আমি তারই কাছে তার গল্প বলা শুরু করলাম। আমি না নতুন একটা বন্ধু বানিয়েছি, একদম আমার মতো করে। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা নতুন বন্ধু বানিয়েছি, ঠিক আমার মতো করেই। তার নাম হলো তিথি। আমি যদি এই অভিনয়টা না করতাম হয়তো বা বিক্রম কোনোদিনও সুস্থ হয়ে না উঠতে পারত। বিক্রমের বাবা ছিল একজন নেশাগ্রস্ত লোক, তাই বলেছিল না তার ফ্যামিলিতে শান্তি। তুই আর টাকা দে, আমি আরো নেশা করাম। আরে বাবা, আমার কাছে টাকা থাকলে তো আমি তোমারে দিতাম। এই অশান্তির কারণে তার মা একদিন সুইসাইড করে নেয়। আর এই সুইসাইডের বিষয়টা বিক্রম একদিনও নিতে পারল না। তার কারণেই শুরু হয় বিক্রমের এই রোগ। মুন্নি ছিল বিক্রমের অবাস্তব দুনিয়ার প্রথম কাল্পনিক চরিত্র। কিন্তু সেই মুন্নিও বিক্রমের জীবনে বেশি দিন স্থায়ী হয়নি, কারণ বিক্রম ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
কিন্তু তার এই সুস্থতা তার জীবনে বেশি দিন স্থায়ী হলো না। তারপরে তার জীবনে আসলো তিথি। বিক্রম তিথিকে প্রথমবার বাসে দেখতে পায় তার প্রেমিক সুমিতের সাথে। তিথিকে প্রথমবার দেখেই বিক্রমের ভালো লেগে যায়। আর সে নিজেকে নিজে তার প্রেমিক সুমিত হিসাবে মেনে নিতে শুরু করে। ওয়েলকাম। আমি বিক্রম। আমি সোনামুড়া যাচ্ছি। আপনি মেলাঘর যাচ্ছেন? ও ভাই, কেমন আছেন আপনি? দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কোথায় গিয়েছিলেন? আরে হোয়াট ইজ দ্য প্রাইস? কোথায় গিয়েছিলেন? আচ্ছা, তোমার কি একটু আমার পছন্দ? শিওর তোমার একটু আমার পছন্দ? তাহলে তুমি 1 মিনিট দাঁড়াও। 1 মিনিট দাঁড়াও, আমি আসছি কিন্তু। আর এই থেকেই শুরু হয় বিক্রমের জটিল একটা রোগ, মানসিক সমস্যা, ইন্ট্রোজেকশন, যেটাতে মানুষ নিজেকে নিজে অন্য কেউ ভাবতে শুরু করে। এরপর থেকেই বিক্রম আমার কাছে আসে চিকিৎসার জন্য, আর টানা 2 বছর আমি তার চিকিৎসা করি। চিকিৎসার শেষ সেশনে আমি তাকে বলে দিই এ একজন আলাদা ব্যক্তি, শ্রমিক একজন আলাদা ব্যক্তি, আর তিথি নামক ব্যক্তিটা তার জীবনে আরেকটা কাল্পনিক চরিত্র, যেমনটা করেছিল মুন্নি তার ছোটবেলায়। এই এখানে কি করস? কার সাথে? কার সাথে? বিক্রমের এই মানসিক রোগের কারণ হলো তার উশৃঙ্খল ফ্যামিলি। পরিবার তো আমরা সকলেই গঠন করি, আদৌ কি আমরা পরিবারের মর্ম বুঝি? আপনি কি মনে করেছেন আপনার সন্তানকে আপনি ভালো খেতে দিচ্ছেন, ভালো পড়তে দিচ্ছেন, তার মানে কেউ সুখী আছে? কখনো কি জিজ্ঞাসা করেছেন আপনার সন্তান কি চায় বা তার চাহিদা কি, কে কোন জিনিসে খুশি চায়? জিজ্ঞাসা করেননি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, পরিবারের মর্ম না বুঝলে দয়া করে পরিবার গঠন করবেন না। আমি আদৌ বলতে পারি না বিক্রম কি ঠিক হবেই না ঠিক হবে না। এখন তুই খুশি বিক্রম? তাহলে আমি আসি।